চলো মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই চলো আমাদের আজ ভূগোল রেডি করবো বিভাগ গ। দেখো 6 দুগুণে 12টা কোশ্চেন থাকে, মানে 2 নম্বর থাকে, 6টি কোশ্চেন করতে হয়। 6 দুগুণে 12। এইটা এর আগে আমি ভূগোলের 5 নম্বরে আমি বিভাগ অনুযায়ী কোশ্চেন করেছি, আমার অলরেডি রেডি করে দিয়েছি। যারা ইউটিউবে আমার সাথে যুক্ত আছেন তাদের আমি 6.7, 9, 10, 11, 12 6-এর দাগের এই প্রশ্নগুলো রেডি করা আছে। আমাদের বড় প্রশ্ন কি পড়িবেক না পড়িবেক সেটা অদৃষ্টিন বলছি। এইদিকে ম্যাপ পয়েন্টিংটা আমি অনেক পেজ করেছি 5-এর দাগের। ওই 5-এর দাগের যে 2 নম্বরের কোশ্চেনগুলো 10 নম্বরে এটা রেডি হয়ে গেছে আমাদের, এটা পরে রেডি হবে। এখন আমি 2 নম্বর লেখার স্টাইল এবং টেস্ট পার প্র্যাকটিস আমার সাথে যারা করবে তারা দেখো একটু কীভাবে উত্তর লিখতে হবে সেটাও দেখাবো। এইটা হচ্ছে 59 পেজ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25। যদি কারো টেস্ট পেপারটা হাতের সামনে আছে তো খুলতে পারো এটা দেখার সময়। কোশ্চেনগুলো আমি কারণ এই বইটি সরাবো, উত্তরগুলো দেখাবো। তো কোশ্চেনগুলো হচ্ছে 3-1 মেরুপ্রভা কি, বাহুচাপ কক্ষ কি, যদিও আমার কোশ্চেন লেখা আছে এখানে। মোট কোশ্চেন দেওয়া হয় 3.6 অনেক অথবা থাকে, অনেক কোশ্চেন দেওয়া হয় কিন্তু ওই কোশ্চেনটার সাথে অথবা থাকে। 6টা প্রশ্নই দেওয়া থাকে কিন্তু কোশ্চেনের সাথে অথবা থাকে। সেইটা আমরা সব উত্তরই লিখেছি, অথবাটাও লিখেছি এবং মূল কোশ্চেনটা লিখেছি। তো এখানে আমরা দেখছি কিভাবে 12তে 12 পাওয়া যায় সেই উত্তর, এবং এর থেকেও ভালো আপনারা লিখতে পারেন। এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরপরে আমি কোনো দিন এই 3-4-12 নম্বর যেটা আছে, যেখানে মোট 4টা প্রশ্ন দেওয়া থাকে, 12তে 12 কী করে পাবো, আর এদিকে থেকে 10, 10, 20 22 থেকে নম্বর, আর 36 নম্বর এমসিকিউ পরে প্র্যাকটিস হবে ভূগোল। এইসব টেস্ট পারে অনেক প্র্যাকটিস করার পর 36 নম্বর এমসিকিউ 22 থেকে প্র্যাকটিস হবে। ওইখানে 36 তুলবো আর বড় প্রশ্ন। তাহলে ভূগোলে 95 নম্বরটা ওঠাটা কোনো বিচিত্র না। হালকা পড়াশোনা করে 1-2 মাসের মধ্যে রেডি করে কোয়েশ্চেন ব্যাংক টেস্ট পার প্র্যাকটিস করে ভূগোলে এই নাম্বারটা তোলা যায় সহজেই। এবং খাতায় একটু উত্তরগুলো লিখে প্র্যাকটিস করতে হবে, নোটস না। আমি পড়েছি সেটা লিখছি। দেখো সবাই খাতা আমি দেখাচ্ছি কী করে উত্তরগুলো লেখা আছে। পেজ নম্বর 59 2024-25 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে বিভাগ গয়ের 3-এর যে বিভাগ গয়ের কোয়েশ্চেন সেইটা আমরা আজ করব এবং 6টি প্রশ্নের উত্তর করব। অথবা দিয়ে আছে, অথবাগুলোও আমি দেখাবো, কোয়েশ্চেনগুলো এখানে লেখা আছে। ওকে, এটা এবিটিএ টেস্ট পেপার থেকে করছি, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন মেরুপ্রভা কি, দেখো উত্তরটা সবাই কাছ থেকে দেখাবে। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান, সূর্যরশ্মি এবং বস্তুকণার সংঘর্ষের ফলে 2 মেরু অঞ্চলে রাতের আকাশে যে বর্ণময় আলোক ছোট দেখা যায় তাকে মেরুপ্রভা বা অরোরা বলা হয়। উত্তর মেরু থেকে অরোরা বোরিয়ালিস এবং সুমেরুপ্রভা, এটা আন্ডারলাইন করে দিবে। এবং দক্ষিণ মেরু থেকে অরোরা অস্ট্রালিস বা কুমেরুপ্রভা, এটা কালো কালিতে লেখা আছে। স্কটল্যান্ড, নরওয়ে প্রভৃতি দেশে এরকম দেখা যায়। এই যে ইউরোপ মহাদেশ গো, এটা ইউরোপ মহাদেশ জানেন তো সবাই। ইউরোপ মহাদেশের এইগুলা স্কটল্যান্ড, নরওয়ে, সুইডেন, এই দেশগুলোতে মোটামুটি অরোরা অস্ট্রালিস এবং বেরিয়া অস্ট্রালিস দেখা যায়। এটা বক্স করে তুমি ছবিও দেখাতে পারো, সুইডেন এইগুলা যেহেতু তুমি দেখা যায় এই খানিটার মধ্যে ছবিটা দিলে। বাহুচাপ কক্ষ কি, 3.1 অথবা প্রশ্ন। সমুদ্রে বাহুচাপ বলয়গুলি যতটা স্পষ্ট মহাদেশে ততটা স্পষ্ট হয় না। মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বেশি বলে বলয়গুলি ছোটখাটো কোষ আকারে অবস্থান করে, এগুলিকে বাহুচাপ কক্ষ বলে। এই যে বাহুচাপ কক্ষ আমরা জানি, এইটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, তারপরে কর্কটি উচ্চচাপ, মকরে উচ্চচাপ, সুমেরুবৃত্ত নিম্নচাপ, কুমেরুবৃত্ত নিম্নচাপ, সুমেরু উচ্চচাপ, কুমির উচ্চচাপ, 7টা বাহুচাপ বলয়। তার মধ্যে এইগুলাকে কোষ আকারে এরকম কোষ আকারে আমরা দিতে পারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন। তখন এই কোষ, প্রত্যেকটা কোষকে বাহুচাপ কক্ষ বলা হয়। এই ছবিটা এঁকে দেবে একটু সাইডে সবাই, ঠিক আছে, তাহলে আরো ভালো হবে উত্তরটা। এরপর জলচক্র কাকে বলে? সূর্যের তাপে ভূপৃষ্ঠের জলরাশি যেমন হ্রদ, নদী, সমুদ্র বাষ্পীভূত হয় এবং বাতাসে ভেসে, তারপর এটা নিজের ভাষায় লেখা যাবে। আর এই ভাষাটা দিতে বলছি না, আমি উত্তরটা জাস্ট শোনাচ্ছি তোমাদের। তোমরা এই ভাষাটা কপিও করবে না, লিখবেও না, নিজের ভাষায় লিখবে। আর এরকম একটা রেডিমেড, এই যে সমুদ্র থেকে বাষ্প হয়ে উঠছে মেঘ, বাচ্চা ছেলেরা এই ছবিটা, মেঘ হলো, মেঘটা আবার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটা আবার জল হচ্ছে, এই যে চক্র চলছে, রাউন্ড মারছে, এই ছবিটা দিয়ে দেবে সাইডে। আর সূর্যের তাপে ভূপৃষ্ঠে জলরাশি যেমন হ্রদ, নদী, সমুদ্র জল বাষ্পীভূত উপরে ওঠে, তারপর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়, আবার বৃষ্টির উপরে ভূপৃষ্ঠে পড়ে জলাশয়ে মিশে, এইভাবে চক্রটা বোঝাই থাকে। এই চক্রের ফলেই আমাদের দেশের যে কৃষিকাজ, জলবায়ু এটা মেনটেন হচ্ছে। এগুলো লিখে দেবে নিচে, যে গুরুত্ব টাইপের হয়ে গেল একটা। হ্যাঁ, গুরুত্ব পয়েন্ট দিও না, গুরুত্ব টাইপের 2 তুমি পাই যাবে, ছবি দিচ্ছ, লিখছো, 2 পেয়ে যাবে। দেখো জোয়ার ভাটার কুফল, জোয়ার ভাটার কুফলগুলি হলো, জোয়ার ভাটার কুফল আমরা জানি, জোয়ার ভাটার সময় নদীর মোহনায় পলি সঞ্চয় হয়, ফলে গভীরতা কমে, হুগলি নদীর গভীরতা কমেছে। একটা উদাহরণ দিয়ে দিয়েছি দেখো। জোয়ারের ফলে সমুদ্রের লবণাক্ত বৃদ্ধি হয়, ফলে চাষবাসের অনুপযুক্ত হয়ে ওঠে। যেমন দীঘা উপকূলে চাষ হয় না, লিখে দিবি। যেমন ফালতু একটা উদাহরণ দিয়ে দিবি, যেমন দীঘা বা কাঁথি উপকূলে কোনো চাষ হয় না, লিখে দিবি। কাঁথি উপকূলে চাষ হয় না, তখন পর্যটন শিল্প হয়েছে। বাস, 2 সলিড উত্তর। গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়। শোনো, গ্যাসীয় বর্জ্য মূলত মানুষ ক্রিয়াকর্মের ফলে বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন হয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, অ্যারোসেল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। এইগুলা নিয়ন্ত্রণ কিভাবে করবো সেটা দেখো। এগুলো একটা পরিচয় দিন দিল, ভূমিকা টাইপের একটা লেখা হয়ে গেল হালকা, প্রথম থেকে শেষ থেকে দেখাও সবাই যেমন দেখতে পায়। দহন
কাজে ব্যবহারের পূর্বে কয়লা খনিজ তেল থেকে সালফার অপসারণ করতে হবে। গ্যাসীয় জ্বালানিগুলোতে SO2 মুক্ত করার জন্য ব্যবস্থা নিতে হবে। ওয়েট স্ক্রাবার যন্ত্র শোষণের সাহায্যে SO2, H2S, Cl2, NH3 যেটা খারাপ গ্যাস আছে অ্যামোনিয়া টাইমোনিয়া গ্যাস দূরীকরণ করতে হবে। সবুজায়ন পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমানো এবং ওটার মাত্রা বাড়াইতে হবে। এইভাবে আমরা বর্জ্য পদার্থ, গ্যাসীয় বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ করতে পারি। সলিড উত্তর 4টা লেখা হয়েছে, 2 নম্বর তুমি পাবে। এরপর আমাদের বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়। যে স্থানে বর্জ্য পদার্থ থাকে সেখানে অনেক ধরনের বর্জ্য পদার্থ একসঙ্গে মিশে থাকে। সেখানে বর্জ্য পদার্থ আলাদা করার জন্য বা পৃথক করার জন্য বর্জ্য পদার্থগুলোকে শুষ্ক বর্জ্য যেমন কাগজ, প্লাস্টিক, থার্মোকল, জুতো, জামা কাপড়, পিচবোর্ড এবং আর্দ্র বর্জ্য যেমন সবজির খোসা, খাবারের উৎস বিশেষ ফুলের মতো বাগানের বর্জ্য প্রভৃতি আলাদা করা যায় না। এগুলো বর্জ্য পদার্থ পৃথকীকরণ করা হয়, আলাদা করে নেওয়া হয় এবং এই বর্জ্য পদার্থ এইভাবে পৃথকীকরণ করা হয়। হ্যাঁ, সেটা তুমি এই দুভাগে ভাগ করে উত্তরটা লিখবে যে শুষ্ক বর্জ্য আর আর্দ্র বর্জ্য পদার্থ। শুষ্ক বর্জ্য পৃথক করা যায় না, কিন্তু আর্দ্র বর্জ্য সহজে পৃথক করা যায়। ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। এইগুলো আবার জমিতে, এই যেটা আর্দ্র বর্জ্য সেটা জমিতে দিয়ে দিবে, ফলে জোর হবে, সার হবে, জৈব সার হবে। আর আর্দ্র বর্জ্যগুলোকে আমি ঠিকই জায়গায় ফেলে দেবো, যেগুলোকে রিসাইক্লিং করা হয়, একটু লিখে দেবে নিচে। শুষ্ক বর্জ্যগুলোকে রিসাইক্লিং পদ্ধতি ব্যবহার হবে, নাহলে তো পৃথিবীতে স্তূপ হয়ে যাবে, ওগুলো কোনোদিন তো পুঁজবে না, এগুলো তো বিয়োজনও হয় না। এটা একটু লিখবে নিশ্চয়। হ্যাঁ, তবে ডিটেলস হলে উত্তরটা অতটা ভালো হয়নি। ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও। ধারণযোগ্য যে পরিকল্পনা উন্নয়নের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতে কোনো বাধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটে তাকে ধারণযোগ্য উন্নয়ন বলে। দেখো, যে পরিকল্পনা বা উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতে কোনো বাধা সৃষ্টি না করে, যেমন আমরা যদি পেট্রোলটা পুরো সব তুলে দিই আর কয়লা যত সব তুলে দিই, মানে পুরো জ্বালাই দিলাম একদিন, পুরো গাড়ি উড়াই দিল, সবাই পেট্রোলের দাম করে দিলাম 1 টাকা লিটার, জাস্ট পেট্রোল শেষ হয়ে গেল পৃথিবীতে, সব 5 দিনেই পেট্রোল শেষ। ভবিষ্যৎ প্রজন্ম কী করবে? ওরা দেখবে আরও গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি সৃষ্টি হয়েছে, আরও পেছাই যাবে, ব্যাক পসে যাবে। ওইটা স্থিতিশীল ধারণযোগ্য উন্নয়ন হইল না। তাহলে আমাদের উন্নত হয়ে গেল, হয়তো 1 বছর বিরাট উন্নত হয়ে গেল, সবাই গাড়ি পেয়ে যাবে কমাতে, পেট্রোল দাম সস্তা করে দিল, সব পেট্রোল তুলে দিল দেশের, কিন্তু ওই রকম চলবে কি নাই। ভবিষ্যৎ প্রজন্ম যেমন ঠিক ব্যবহার করতে পারে কোনো সম্পদকে, আমরাও যেমন ব্যবহার করি, তবে যদি উন্নয়ন হয় তবে ধারণযোগ্য উন্নয়ন, তাহলে এক্সট্রা ব্যবহার করে ধারণযোগ্য উন্নয়ন হইল না। বুঝতে, যে কোনো জিনিসই দেখো, ঘরের ক্ষেত্রে এটা হয়। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ, অপ্রচলিত শক্তি উৎসের ব্যবহার ইত্যাদি থেকে ধারণযোগ্য উন্নয়ন করা সম্ভব। ঠিক আছে, খুব ভালো উত্তর। পোতাশ্রয় কাকে বলে? শুনো, বন্দরের যেখানে জাহাজ, নৌকা, অন্যান্য জলযান থাকে, আশ্রয় নেই, রেস্ট নেই আর কি। যেমন ট্রাক রাস্তার ধারে দেখবে ধাবাতে আশ্রয় নেই, খাট থাকে, ড্রাইভার খায়, ড্রাইভার চান করার জায়গা থাকে। তেমনি জাহাজের যারা খালাসি ড্রাইভার হয়, বা জাহাজ অনেকদিন ধরে চলছে, তো একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়েছে, 45 দিনের ট্যুর, মাঝে মাঝে জাহাজগুলোকে রেস্ট করার জন্য যে জায়গাগুলো, সেটাই হচ্ছে জাহাজের পোতাশ্রয়। যেমন খনিজ তেল, আকরিক লোহা, যাত্রী উঠানো নামানো, প্রয়োজনে তো মেরামতির কাজেও জাহাজে খারাপ হয়ে গেলে, যেমন সাইকেল সারা দোকান থাকে রাস্তায়, তো জাহাজ সারা দোকান থাকে ওইখানে। পোতাশ্রয় 2 প্রকার হয়, স্বাভাবিক এবং কৃত্রিম। যেমন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম হলো ভারতের স্বাভাবিক পোতাশ্রয়, আর কলকাতা হলো একটি কৃত্রিম পোতাশ্রয়। উদাহরণ দিয়ে দিয়েছে, একটা সলিড উত্তর 2। ধাপ চাষ ও ফালি চাষ বলতে কি বুঝো? ধাপ চাষ, পাহাড়ি অঞ্চলে এই পদ্ধতিতে সিঁড়ির মতো ধাপ কেটে কেটে অর্ধচন্দ্রাকৃতি সমতল জমি তৈরি করে পাহাড়ের ঢালে চাষ করা হয়, তাকে ধাপ চাষ বলে। যেমন পাহাড়ের জমিতে ধান চাষ, উদাহরণ তো একটা দিবে, যেমন পাহাড়ি জমিতে কি বটে? ধান চাষ করা যাবে। ফালি চাষ, মৃত্তিকা সংরক্ষণের জন্য উদ্ভিদহীন ঢালু জমিতে যে পদ্ধতিতে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে চাষ করা হয়, তাকে ফালি চাষ বলে। এইটা হচ্ছে তোমার ফালি চাষ করা হয়, বিভিন্ন ধরনের আলু চাষ করা হয় গঙ্গা নদীর ধারে, লঙ্কা চাষ ফালি পদ্ধতি চাষ করা হয়, ভেলি কেটে কেটে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয়। উদাহরণ দিতে দরকার। এবার প্রশ্ন, ভারতের 3.5-এর প্রশ্ন, ভারতের কৃষ্ণ মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো, ভারতের মহারাষ্ট্র এই যে ম্যাপে দেখানো হয়েছে, দেখো খুব সুন্দর। 2 নম্বরের জন্য আমরা ম্যাপ আঁকি। কমপ্লিট ম্যাপ না আঁকলেও চলবে, বুদ্ধি করে ম্যাপটাকে কাটিং করে দিলে হয় এখানে। হ্যাঁ, এখানে কাটিং করে দিতে পারো, এদিকেটা না আঁকলেও সময় নষ্ট হচ্ছে। এটা তোমার কিন্তু তোমরা কাটিং করে দেবে, পশ্চিম ভারতটা শুধু নেবে আর উপরটাও কাটিং করে দেবে, বুঝতে পারছো? এইটুকু জায়গা দেখাবে। আরে এইরকম দেখো, আমি ব্যাপারটা বলছি, তোমরা তো দক্ষিণ ভারতের ম্যাপ এইটুকু শুধু আছে, বাস গোটা ভারত নেবার কি দরকার? কাটিং করে দিলে এখানটা দেখালে কৃষ্ণ মৃত্তিকা, গোটা ভারতের ওইদিকে সেটিং আছে, বুঝতে পারছো? লুকাই আছে ওইটা, এটা তো স্টাইল ছবি আঁকা। এই স্টাইল শিখবে, এখানে কৃষ্ণ মৃত্তিকা তুমি শো করে দেবে। গোটা ভারতটাকে নাগাল্যান্ড ফাগাল্যান্ডে কি হবে তোমার তো প্রয়োজন নেই। দেখো, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটকের কিছু অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। অবস্থান টাইপের 2 নম্বর দেখো, স্টাইল দেখো, লেখা কত সুন্দর। এই মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য। কালো রঙের মৃত্তিকা বলে এই মৃত্তিকা সৃষ্টি হওয়ার সময় কালো রঙ হয়েছে। নাইট্রোজেন যৌগ, জৈব পদার্থ কম থাকলেও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সলিড তথ্য দিয়ে আছে। অ্যালুমিনিয়াম প্রভৃতি থাকায় রঙটা উর্বর, অত্যন্ত উর্বর। এখানে তুলা, আখ, চা, কফিও একটু হয়, চীনাবাদাম সব চাষের জন্য উপযোগী। সুপার উত্তর। চলো
2 2 প্লাস, এটা 2 প্লাস, কিন্তু ছবিটা কম দেবে বাবু, কারণ লেবারের মতো খাটছো তুমি, ঠিক আছে? সরি, মানে এমনি মানে বেশি খেটে ফেলছে আর কি। সবাই ভালো, লেবাররাও ভালো, অনেক লেবাররা আছে বলে দেশ চলছে। দেখো, বুঝতে পেরেছো? ওরা খুব দেশটা ওরাই চালায়। প্রধানমন্ত্রী আমার কাছে যে সম্মান পায় ওইটা আমি বলে ফেলি, কিন্তু মানে অ্যাকচুয়ালি তুমি বেশি খেটে ফেলছো, বেশি খেটো না, হ্যাঁ ঠিক আছে। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। উপগ্রহ চিত্র পৃথিবী থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কর্তৃক পৃথিবীতে বিভিন্ন খনি তোলা ছবি তথ্য পৃথিবীতে পাঠানোর পর সেগুলিকে বিভিন্ন রঙে চিত্রিত করা হয়, এটাকে উপগ্রহ চিত্র বলা হয়। যেমন উপগ্রহ চিত্র থেকে গুগল ম্যাপ তৈরি করতে অনেক সহায়তা করেছে। উপগ্রহ ম্যাপ থেকে আমরা ঝড় ঝাপটা ইত্যাদি বুঝতে পারি। উপগ্রহ ম্যাপ থেকে কোনো দুর্গস্ত বন্যা কবলিত এলাকাটা আমরা তুলতে পারি, যে কোথায় কোথায় বন্যা, কোথায় কি ত্রাণ পাঠাতে হবে, এগুলো একটা উদাহরণ দিবে যে উপগ্রহ চিত্র থেকে কি উপকারটা এসছে। শুধু ছবি তৈরি করা নয়, ছবির উপকারটা দিবে। ওকে, বেঞ্চ মার্ক বলতে কি বোঝো? দেখো, জরিপকৃত কোনো এলাকায়, মানে জরিপ মানে যেটা জমিটা মাপা আছে, কোনো স্থানের উচ্চতা যখন তার তীর দিয়ে প্রকাশ করা হয়, সেখানে সেই উচ্চতা নির্দেশকারী তীর চিহ্নকে বেঞ্চ মার্ক বলা হয়। সংক্ষিপ্ত আকারে একে বিএম রাখা হয়। এরকম ঢিকি ভিড়ি করে এরকম তীর চিহ্ন করা হয়। জরিপ করা হয়েছে, জমিটা কাটা হয়েছে, চিহ্নিত করা হয় কোনো কোনো জায়গায়, এটা তীর দিয়ে একটা বিভিন্ন স্থানে 1 মিটার বা 2 মিটার পর পর, মানে সাক্ষী টাইপের আমরা বলি, সাক্ষী রাখা হয়, ঢিপি রাখা হয়, যে কতটা কাটা হয়েছে, ওই কতটা মানে শ্রমিকরাকে কত পয়সা দেওয়া হবে, সেটাকে ঢিপি রাখা হয়। ঢিপিটাকে পরে মাপ ইঞ্জিনিয়ার এসে মাপিয়ে ওইটাকে দেখে যে ঠিক হয়েছে কিনা, মানে এটাকে বলে বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক মানে বুঝতেছো, যে জমিটা আগে কি ছিল তার কিছুটা পার্ট রেখে দেওয়া হয়। মানে জমিটা কাটা হয়েছে একটা পুকুর, কিন্তু কিছুটা অংশ রেখে দিয়েছিল, রেখে দিলাম, ঘাস টাস থাকলে উপরে, জরিপ করা হয়, অর্থাৎ খনন করা হয় যখন জমিগুলো, কিছুটা পার্ট রাখি দেওয়া হয়। এটা আমরা গোদা বাংলায় আমরা বলি সাক্ষী রাখা হয়। ওইটা মাপলো যে 3 মিটার ফিট, তার মানে 3 মিটার ইন্টু এত বড় জায়গাতে 3 মিটার, অত ঘন মিটার জায়গা এরা কেটেছে, সেই অনুপাতে রেটটা দেওয়া হয়, বা সেই অনুপাতে মাটির দাম পাওয়া যায় যদি মাটি চালাইছে কোথাও, বুঝতে পেরেছো? এটাই বেঞ্চমার্ক। সলিড উত্তর। আমাদের সব উত্তর লেখা কমপ্লিট 2 নম্বরে। ভূগোলে প্রচুর আমি 3 নম্বরের প্রশ্ন দেবো, 2 নম্বরের আরো ভিডিও আসবে অনেক। প্রত্যেকটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, নোট ডাউনও করে নিতে পারো, নিজের ভাষায় লিখতে পারো, লেখার স্টাইলটা শিখো। যেমন আমি অনেক কিছু ভুলগুলোও তুলে ধরেছি এখানে, লেখা প্র্যাকটিস করছি আমরা সবাই, আমাদের সাথে থাকো। ভূগোলে যদি 90 রেটিনের মধ্যে 88 87 নম্বর একদম অবধারিত আসবে। ভূগোলে আমি এর আগেও ইউটিউবে অনেক সাদা বোর্ডে ভিডিও দিয়েছি, সেগুলোও লক্ষ্য করবে। 5 নম্বরের যে সেকেন্ড সেটটা অর্থনৈতিক ভূগোলের, সেটা আমি উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প সব দেওয়া আছে, একদম রেডি করা আছে তোমাদের। আস্তে আস্তে আমি গোটা ভূগোলটা রেডি করছি। ইতিহাসটা আমার সাথে ডাইরেক্ট টেস্ট পেপার প্র্যাকটিস করো। ইতিহাসের কোনো বই পড়ার দরকার নেই, টেস্ট পেপারের 10টা পেজ প্র্যাকটিস করলে ইতিহাস পড়া শেষ হয়ে যাবে। আর কিছু কিছু ইতিহাসের আমি সাদা বোর্ডে ভিডিও দিচ্ছি, অনেক কিছু, যেমন শিক্ষা সংস্কার থেকে বিদ্রোহ, প্রতিরোধ বিদ্রোহ থেকে আমি অনেক কিছু ইউটিউব ভিডিও দিয়েছি। আশা করি গোটা ট্রেনের ইতিহাসটাই গত 2-3 মাসের মধ্যে চলে আসবে, এবং সহজ সরল ভাষায় প্লাস লেখার স্টাইল সব পাবে একসাথে। ভালো থাকবে সবাই, অনেক পড়াশোনা করো অনেক। ওকে।